করবে তাদের সাংসদ পদ খারিজ হওয়ার সম্ভাবনা 90%। বড় কথা হচ্ছে আরজি করের ভেতরেই তো লোকেরা জানতো কারা ছিল। পলিটিক্সে কোনো পার্মানেন্ট শত্রু মিত্র বলে কিছু নেই। পলিটিক্স ইজ এ গেম অফ অপরচুনিটি। কথাটার মানে কি? কথাটার মানে হচ্ছে আমরা এক একজন নির্লজ্জ, ঠোঁটখাটা, বেহায়া অপরচুনিস্ট। মমতা ব্যানার্জির কাছে টিকিট নিল, মমতা ব্যানার্জির নামে ইলেকশন জিতলো। যদি মমতা ব্যানার্জির পোস্টারটা তার পাশে না থাকতো, আরেকজন এক একটা লোক 5.5টা করে ভোট পেত কিনা সন্দেহ। তাকে দেখে মনে হচ্ছিল তিনি প্রায় তার রাজনৈতিক সন্ন্যাসের দিকে যাচ্ছেন, কিন্তু তাকে ফিরিয়ে আনার তাগিদটা তো আমি বিজেপির মধ্যে দেখতে পাচ্ছি। এরকম সেই বনে জঙ্গলে এক জঙ্গল থেকে এক জঙ্গলে গরু, ছাগল, হরিণ, হাতি যাতায়াত করে, সেইভাবে আমাদের এমপি এমএলএরা যাতায়াত করতে শুরু করলো। কেন? এই পলিটিক্স যদি ইস্টবেঙ্গল মোহনবাগান ডার্বিতে খেলা হয়, লোকে হাফ টাইমে দল বদল করে নেবে। তো এরা নিরাশ্রয়, এরা একটা দলকে পরিত্যাগ করে একটা রিফিউজির মতো ঘুরে বেড়াচ্ছে। তো এদের যদি আশ্রয় দিতেই হতো তাহলে এনসিপিআই কেন? ওয়াই নট ডাইরেক্ট বিজেপি? যেমন অগ্নিমিত্রার মতো মানুষদের, শুভেন্দুর মতো মানুষদের বলবো, সবচেয়ে বড় কথা হলো যে আজকে এই দুর্দশাগ্রস্ত রাজ্যটার প্রতি আপনারা আশার আলো দেখিয়ে 2-4টে জরুরি কাজ করার, আমাদের অন্ন বস্ত্রের সংস্থান করার যে দায়িত্বটা নিয়ে এসছেন, সেই দিকে ফোকাস থাকুন। এই সমস্ত সাইট শোগুলোতে ডিস্ট্র্যাক্টেড হবেন না। ইতিমধ্যে আপনারা প্রত্যেকেই জানেন যে 20 জন সাংসদ এই মুহূর্তে দাঁড়িয়ে যারা টিএমসির এনসিপিআই গিয়েছিল তাদের পদ খারিজ হওয়ার পথে। কারণ কেন? সুপ্রিম কোর্ট কিন্তু তাদেরকে নির্দেশ দিয়েছেন। এই মুহূর্তে দাঁড়িয়ে নির্দেশ বলতে নোটিশ ইস্যু করে দিয়েছেন। কল্যাণ ব্যানার্জি বলছেন আমি কিছু না বলেই সুপ্রিম কোর্ট আগেই এই নোটিশ পাঠিয়ে দিয়েছে তাদেরকে। আমার সঙ্গে রয়েছেন ডক্টর কুণাল সরকার, কথা বলবো স্যারের সঙ্গে। স্যার কি বলবো? দেখো, এটা তো তোমার একটা অঙ্ক পরীক্ষার মধ্যে ইট ওয়াজ অবভিয়াস। দেখো, প্রথমে মানে বাঙালি হিসেবে এই কথাটা আলোচনা করতে বা বলতে সত্যি খুব হেজিটেশন হয় যে এক সময় নানান রকম পলিটিক্যাল বাগ বিতণ্ডা, ঝুট ঝামেলা, বিতর্কিত পরিস্থিতির মধ্যে এই যে কনস্টিটিউশনাল ম্যাটারগুলো আসছে, বারবার আমরা যে জিনিসটা দেখছি যে একজন ডাক্তার, তো তুমি যদি আমার কাছে আসো বুকে ব্যথা পেটে ব্যথা নিয়ে, আমি তো তোমার মন রাখবো বলে, খুশি করব বলে আমি ডায়াগনোসিস দিতে পারি না। মানুষকে তো সব ওষুধ তো মিষ্টি হয় না। তো ঠিক যেমন যে ওকালতি অ্যাডভাইসটা মমতা ব্যানার্জিকে দেওয়া হয়েছিল ওই এসআইআরের সময়, ওনাকে একটু উত্তেজিত করে দিয়ে কালো কোট পরিয়ে সুপ্রিম কোর্টে নিয়ে গেল, এবং সুপ্রিম কোর্ট ওকে একেবারে সেই মহা ফাঁদে পাটা দিয়ে 50% ডিলিশনের মধ্যে ফেলে দিল। দ্যাট ওয়াজ আ কার্ডিনাল মিস্টেক। সিমিলারলি এই যে আমাদের 20 জন সাংসদ, এরা দেখুন, আমরা তো চুনোপুটি লোক, কিচ্ছু না। হ্যাঁ, এখন একটা বাড়িওয়ালা ভাড়াটের কেসেও যে লিগ্যাল ওপিনিয়ন দেয়, যার 10th শিডিউল অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন নিয়ে বিন্দুমাত্র কোনো, 10th শিডিউল অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন একটা ভয়ঙ্কর ফাঁক ফোকর বলা নিয়ম, কিন্তু সেই ফাঁক ফোকরের মধ্যে যেটুকু নিয়ম আছে সেটুকু নিয়মেও এই 20 জন সাংসদের একটা আইনসঙ্গত দলবদল করার কোনো সম্ভাবনাই হয় না। অনেকগুলো ক্লজের জন্য। কোনটা পার্লামেন্টারি পার্টি 2/3 মেজরিটি, না লেজিসলেটিভ পার্টি 2/3 মেজরিটি, তুমি ধুম করে গিয়ে একটা অন্য দলে নাম লেখালে। তো তারা, আমার মনে হয় 1 নম্বর খানিকটা ডাহা বোকামো, 3 নম্বর হচ্ছে একদম তৃতীয় শ্রেণীর লিগ্যাল অ্যাডভাইস, এবং লাস্টে হচ্ছে যে আমরা সবাই জানি, এই যে আমরা মুখে মুখে একটা কথা বলি না, তোমার চ্যানেলেও আমি বহুবার শুনেছি, লোকে বলবে কি, যারা পোড় খাওয়া পলিটিশিয়ানরা বলবে পলিটিক্সে কোনো পার্মানেন্ট শত্রু মিত্র বলে কিছু নেই। পলিটিক্স ইজ এ গেম অফ অপরচুনিটি। কথাটার মানে কি? কথাটার মানে হচ্ছে আমরা এক একজন নির্লজ্জ, ঠোঁটখাটা, বেহায়া অপরচুনিস্ট, তাই তো? আমরা এখন এরকম এই পলিটিক্স যদি ইস্টবেঙ্গল মোহনবাগান ডার্বিতে খেলা হয়, লোকে হাফ টাইমে দল বদল করে নেবে। তো হ্যাঁ, ধরো কেউ 2 গোলে হারছে,
সে বললো আমি হিরো টিমে খেলবো না, সে হাফ টাইমের পরে বললো ফুটবলে এই নিয়মটা চললে হাফ টাইমের পর থেকে দেখলে মোহনবাগানের 6টা ইস্টবেঙ্গলে চলে এলো, ইস্টবেঙ্গলের 6টা মোহনবাগানে চলে গেল। আমরা আমাদের পলিটিক্সকে নিজের মতো দল বদল করে নেবে, কেউ বুঝতেই পারবে না। নির্লজ্জতা। সুতরাং তুমি যে সাংসদদের কথা বলছো, এই 20 জন এরা নির্ভর করছিল কিসের উপরে? এরা নির্ভর করছিল যে অমিত শাহের হম্বিতম্বির ওপরে, এবং বিজেপি সারা দেশকে যদি তাদের একটা জোয়ার, তাদের একটা মুড, তাদের একটা ইনার্শিয়া অফ মোশনে, যে একেবারে এমনই একটা ধাক্কা, এমনই একটা দেশের মেজাজ চলছে যে সুপ্রিম কোর্টও সেই মেজাজে খানিকটা ভেসে গিয়ে, যেরকম যেরকম আমি মার্জনা নেবেন না, এসআইআরের আমাদের ইলেকটোরাল রোল পরিশোধিত করার ভয়ঙ্কর প্রয়োজন ছিল, কিন্তু এসআইআর যে পদ্ধতিতে হয়েছে সেই পদ্ধতিটা এখনও সংশোধন সংবিধান মার্জিত পদ্ধতি কিনা এই নিয়ে যথেষ্ট সংশোধন আছে, এবং সুপ্রিম কোর্ট যে এক ঝটকায় বলে দিলেন ইট ইজ কনস্টিটিউশনাল। যাই হোক, এই নিয়ে বিতর্ক হচ্ছে না, যথেষ্ট বিতর্ক হয়েছে, না হওয়াটাই ভালো। বাট এদের ব্যাপারটা একেবারে শ্যাওলা জলে তারা হাঁটছিল, এবং এটা যদি ওই যে একটা শিবসেনারও কেস চলছিল, তো সবাই ভাবছিল কি যে চারিদিকে যদি একটা সাংঘাতিক সেই বিজেপির সুনামি চলছে, যে কেউ কোনো দিকে আর এই আইনের ছোটোখাটো এর মধ্যে কেউ দেখতে যাবে না, শিবসেনারটাও পাস হয়ে যাবে, ওটা পাস হয়ে গেলে এটা পাস হবে। দ্যাট ওয়াজ কারণ এটা হলে একটা দেশের সুপ্রিম কোর্ট, আপনি বলছেন এদের মুডে চলছিল সুপ্রিম কোর্ট, তার মানে স্যার সাংসদ পদ খারিজও হয়ে যেতে পারে, এরকমও আশঙ্কা করছে এদের। এইটা যদি এইখানে যদি আমি আজকের রুলিংটা যেটুকু ফলো করি আর কি, আমি খুব একটা তোমার থেকে শুনলাম, আমি ডিটেলে দেখিনি। সুপ্রিম কোর্ট নোটিশ পাঠালে এদের সাংসদ যদি না ধরো তৃণমূলে ফিরে গেল এবং তৃণমূল তাকে শোধবোধ করে সবাইকে নিয়ে নিল, যারা একুলেও থাকবে না এবং তৃণমূল যাদের নেবে না, তৃণমূল যাদের ডিজোন করবে, তাদের সাংসদ পদ খারিজ হওয়ার সম্ভাবনা 90%। তবে স্যার আরেকটা কথা বলি, তোমরা তো পলিটিক্স আমার থেকে আরো অনেক বেশি বোঝো। এদের যদি আশ্রয় দিতেই হতো, দেখো বাঙালি বোকা, বাঙালি সেই ডাল ভাত খেয়ে মানুষ হয়েছে, আমাদের ব্রেনে নিউট্রিশন একটু কম। এদের যদি আশ্রয় দিতেই হতো, এরা নিরাশ্রয়, এরা একটা দলকে পরিত্যাগ করে একটা রিফিউজির মতো ঘুরে বেড়াচ্ছে, তো এদের যদি আশ্রয় দিতেই হতো তাহলে এনসিপিআই কেন, ওয়াই নট ডাইরেক্ট বিজেপি? কারণ বাংলার মানুষ যে বিজেপির ক্ষেত্রে বাধা হয়ে আদৌ নয়। তাহলে স্যার কি লুকিয়ে আছে এর মধ্যে? যেটা লুকিয়ে আছে সেটা হচ্ছে বিজেপির মধ্যেকার অন্তর্দ্বন্দ্ব লুকিয়ে আছে। এনসিপিআই টাইপের জায়গায় তুমি যদি এদের নিয়ে যেতে পারো তাহলে এনডিএর দল ভারী হয়, আর বিজেপির সঙ্গে যদি সংখ্যাটা ডাইরেক্টলি অ্যাড করে দাও তাহলে বিজেপির সংখ্যাটা বাড়ে। এখন কে বিজেপির সংখ্যা বাড়াতে চায় আর কে এনডিএর সংখ্যা বাড়াতে চায়, এই নিয়ে বিজেপির মধ্যে অনেক ফাইনাল ম্যাথামেটিক্স আছে। স্যার আর একটা জিনিস, আমি যেখানে প্রধানমন্ত্রীর সাথে কফি খাচ্ছেন, মুখ্যমন্ত্রীর সঙ্গে সেলফি ছবি উঠছে, পোস্ট হচ্ছে, সেখানে আর বিজেপির অন্তর্দ্বন্দ্ব কি থাকতে পারে স্যার? না, বিজেপির জানি না, তবে দুর্মুখেরা বলবে বিজেপির মধ্যে যথেষ্ট অন্তর্দ্বন্দ্ব আছে, এবং বিজেপির মধ্যে একটা বাইপোলারিটি আছে। কি নিয়ে? বর্তমানটা নিয়ে নয়, বিজেপির বাইপোলারিটি হচ্ছে 28-29 গিয়ে কি হতে চলেছে সেইটা নিয়ে, অর্থাৎ পোস্ট নরেন্দ্র মোদী বিজেপি নিজেকে কিভাবে দেখে সেইটা নিয়ে কিন্তু বিজেপির মধ্যে যে একটা সাংঘাতিক একটা মেজরিটি ওপিনিয়ন এখনও ফর্মড হয়নি। কারণ বিজেপির মধ্যে কেউ কেউ চাইছে যে একটা মারাঠা বা মারাঠি কেন্দ্রিক লবি তারা এবার তাদের ফোরফ্রন্টে দেখা যাক। তার মধ্যে গডকারি থাকতে পারে, তার মধ্যে দেবেন্দ্র ফডনবিস থাকতে পারে, আর যারা আর কি খুব একটা মারাঠি লবি ইনক্লাইন নয়, তারা হয়তো ভাবছেন যে আমার নরেন্দ্র মোদী যদি তার সিনিয়রিটির কারণে 29-এ তিনি যদি ফোরফ্রন্টে না থাকেন, তাহলে ন্যাচারাল সাকসেসর ইজ অমিত শাহ। তাহলে অমিত শাহ ন্যাচারাল সাকসেসর কি ন্যাচারাল সাকসেসর না, এই নিয়ে কিন্তু বিজেপির মধ্যে এখনও একটা, যাকে বলে তোমার একটা দুর্দান্ত মেজরিটি ওপিনিয়ন এখনও ফর্মড হয়নি। সুতরাং ওদের মধ্যে যে খেলাগুলো চলে, এই যে পশ্চিমবঙ্গের পলিটিক্সে যে এতটা জল ঘোলা হলো,
হ্যাঁ, এই যে সবে তুমি আনকোড়া পশ্চিমবঙ্গে একটা ইলেকশন জিতলে, পশ্চিমবঙ্গের মানুষ এমনিতেই আমরা একটা ইমোশনাল লোকজন, আমরা খুব ইমোশন হয়ে তৃণমূলে বিরক্ত হয়ে বেশ কিছু লোক এসআইআরের একটা এফেক্ট ছিল, ভোটাভুটি হলো, তারপরে এই যে দল বদলু রং বদলু তৃণমূলের হোলসেল চলে যাচ্ছে, এই যে অমিত শাহ যে জুয়োটা খেললেন, যে গ্যাম্বলটা করলেন, অর্থাৎ অমিত শাহর ইন্ডিকেশনে এই যে মাস স্কেল, যেরকম সেই বনে জঙ্গলে এক জঙ্গল থেকে এক জঙ্গলে গরু ছাগল হরিণ হাতি যাতায়াত করে, সেইভাবে আমাদের এমপি এমএলএরা যাতায়াত করতে শুরু করলো। কেন হলো? কারণ অমিত শাহ মনসুন সেশন অফ পার্লামেন্টে তিনি এই দাঁওটা খেলেছিলেন যে তিনি কোনো মতে ডিএমকে তৃণমূল একে ওকে শিবসেনাকে ঝেঁটিয়ে ফেটিয়ে 362 না 65 জোগাড় করবেন এবং কনস্টিটিউশনাল বিলগুলো পাস করাবেন। সেটা হলো না। কেন হলো না? পোস্ট জন্তর মন্তর, এখন দেশের মুডটা বিগড়ে গেছে। তাহলে পোস্ট সিজেপি, পোস্ট জন্তর মন্তর, এখন সেই সমুদ্র মন্থন থেকে লোকে ওঠার মতো রাহুল গান্ধীরও একটা পুনরুজ্জীবিত রূপ দেখা যাচ্ছে। সো ইন সাম ওয়েজ এখন এই যে দেশ, তাহলে তো স্যার এদেরকে নিয়ে নিতে পারে, এনডিএ নিয়ে তো নিজেদের আসন ভারী করে নিতে পারে। এনডিএ এখন নিতে পারবে না। কেন এনডিএ নিতে পারবে না? কারণ এনডিএকে যদি এদের নিতে হতো তাহলে সুপ্রিম কোর্টকে এনডিএর তালে তাল ঠুকতে হতো। সুপ্রিম কোর্ট এনডিএর তালে তাল ঠুকতে পারলো না। কেন তুলতে পারলো না? সুপ্রিম কোর্টের জজগুলো তো মানুষ। সে অভয়ার সময় থেকে শুরু করে কম বিটলেমি করেনি। এই যে সূর্যকান্ত কিছু না হোক, সে তো একটা নতুন পার্টির জন্ম দিয়েছে, একটা দেশের চিফ জাস্টিস একটা নতুন দলের জন্ম দিয়েছে, এটা তো খুব বেশি হয়নি। এখন সে বেচারা সূর্যকান্তকে কেউ নিজের বিয়ে বউ ভাতে নেমন্তন্ন করছে না, তার এমন অবস্থা। একটা ল কলেজ দেশে তাকে ঢুকতে দিচ্ছে না। ওদেরও তো একটা চক্ষু লজ্জা বলে ব্যাপার আছে। সুতরাং একটা ন্যারেটিভ চলছিল, একটা আইডিয়া চলছিল যে এই যে একটা যে দম্ভ, একটা ক্ষমতা, একটা পারসেপশন অফ পাওয়ার, এই যে পাওয়ারে একটা বিজেপির যে মহা অশ্বমেধের ঘোড়া চলছে, এই ঘোড়ার পদধ্বনি শুনলে সুপ্রিম কোর্টও ঘাবড়ে যাবে, তারা মিনমিন করে এদিক ওদিক একটা কিছু রুলিং দিয়ে দেবে, তাতে শিবসেনার যারা ডিফেক্টর তাদের এটা র্যাটিফাইড হবে এবং সেটা হলে অটোমেটিক্যালি তৃণমূলের হবে। কিন্তু এখন ভারতবর্ষে সেই মুড নেই, আদৌ সেই মুড নেই। স্যার তার মানে এই 20 জন সাংসদ চাপে পড়লো, তাদের উপর চাপ হলো। সে আমি জানি না এখন সাংসদদের আর কি চাপ বলো, তাদের যা রুজি রোজগার করা হয়ে গেছে, তাদের যা কামানো টামানো হয়ে গেছে, তারা এখন নিজের টাকা পয়সায় কেউ বেঁচে থাকতে চায় না। সাংসদদের ব্যাপারটা কি? অলরেডি দেখতে পাচ্ছিলাম রচনা ব্যানার্জি, কাকলি ঘোষ দস্তিদার, শতাব্দী রায়রা মোদির প্রশংসায় পঞ্চমুখ হয়ে গিয়েছিলেন। সে মোদির প্রশংসা সবাই করতে পারে, আমিও করতে পারি, কিন্তু তারা সত্যি কথা বলতে তারা একজন হয়তো অভিনেত্রী, একজন ডাক্তার, একজন যে যার ক্ষেত্রে তারা ক্রেডিটেবল পিপল, কিন্তু তারা কেন নিজেদের যে এমন এই যে অপরচুনিজমটা, এই যে সুযোগ সন্ধানীটা, মমতা ব্যানার্জির কাছে টিকিট নিল, মমতা ব্যানার্জির নামে ইলেকশন জিতলো, যদি মমতা ব্যানার্জির পোস্টারটা তার পাশে না থাকতো আরেকজন এক একটা লোক 5.5টা করে ভোট পেত কিনা সন্দেহ। কিন্তু কোথাও তো মানুষের মধ্যে একটা ব্যক্তিগত, দেখো আমরা প্রত্যেকে 10 টাকা করলে 20 টাকা করতে চাই, 20 টাকা করলে 40 টাকা করতে চাই, কিন্তু তার মধ্যে তো একটা আত্মসম্মান বলে কথা থাকে। ঠিক স্যার, আর একটা বিষয়, আপনি পশ্চিমবঙ্গের রাজনীতি জলঘোলা বলছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায় এখন ফেসবুক লাইভ ধরে নিয়েছেন। মানে আমি বলছি বিরোধিতা আমাদের এখানে কোথায়? বিরোধী কই? আমাদের বিরোধী পরিসর কোথায়? দেখো, বিরোধী পরিষদটার হিসেবটা একটু অন্যরকম হয়েছে, এবং তুমি যেরকম উল্টো দিকটা চিন্তা করো যে 21 দিনের মনসুন সেশন অফ পার্লামেন্টে প্রধানমন্ত্রী কি গৃহমন্ত্রী ভারতবর্ষের এক দিনের জন্য তিনি পার্লামেন্টে পা রাখতে পারলেন না। মমতা বন্দ্যোপাধ্যায় তো অন্তত ফেসবুক লাইভ করেছে, তা ওনারা দুজন তো ফেসবুক লাইভেও যেতে পারেননি। তার মানে কি? তার মানে যেটা দাঁড়াচ্ছে, যখন মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতা ছিল, প্রত্যেকটা মেন স্ট্রিম মিডিয়াকে নিজের চাকর বাকর তোষামত করে ডিল করত। মমতা বন্দ্যোপাধ্যায়ের পিছনে ওই মাছি ভনভন করার মতো যে লোকগুলো ঘুরে বেড়াতো, তার মধ্যে 80% তো শুনতাম এই মিডিয়া সেই মিডিয়া ওই মিডিয়া, মানে স্থাবক। হ্যাঁ, সেই চ্যানেলগুলোর তো এখন বীরবাশ্রমের মতো অবস্থা হয়েছে। তো
anyway, তারা কিন্তু 90 ডিগ্রি ঘুরে গেছে কিন্তু। তো সে তো ঘুরবেই, সে তো ঘুরবেই, কারণ পাবলিক ওপিনিয়ন হচ্ছে সেই ঝড়ে তাল গাছের মতো, যেদিকে ঝড় সেদিকে তারা ঘুরতে বাধ্য, তারাও ঘুরবে, তাদের মালিকরাও ঘুরবে, দ্যাট ইজ অবভিয়াস। তো মমতা বন্দ্যোপাধ্যায় কতটা অপোজিশন স্পেসে ফিরে আসতে চায় আমি জানি না, সেটা তার সিদ্ধান্ত। আপনার কি মনে হয় কিন্তু পারবে? যখন তাকে দেখে মনে হচ্ছিল তিনি প্রায় তার রাজনৈতিক সন্ন্যাসের দিকে যাচ্ছেন, কিন্তু তাকে ফিরিয়ে আনার তাগিদটা তো আমি বিজেপির মধ্যে দেখতে পাচ্ছি। কারণ আমাদের স্থানীয়, দেখো বিজেপির এখন আমি যেভাবে জিনিসটাকে দেখি, যে ধরো মুখ্যমন্ত্রী বা শুভেন্দু অধিকারী স্টেট অ্যাডমিনিস্ট্রেশনের মাধ্যমে একটা অ্যাডমিনিস্ট্রেশনের সাইড, একটা পলিটিক্যাল সাইড। অ্যাডমিনিস্ট্রেশন সাইডটা যদি 2 গোল দেয় পজিটিভলি, তাহলে পলিটিক্যাল সাইডটা 3 গোল দিচ্ছে নেগেটিভলি। এবং এই যে একটা কমপ্লিট, এবং এই যে ধরো শ্রমিকের আন্ডারে যে পলিটিক্যাল সাইডটা, তারও লিমিটেশন আছে, সে কিছু করতে পারছে না। কারণ দিল্লির যে হটকারিতা, আমি তো মানে অমিত শাহ আমাদের থেকে 1000 গুণ বেশি বেটার পলিটিক্যাল সমঝদার, স্ট্র্যাটেজিস্ট, ক্ষমতা সব কিছু মিলিয়ে, কিন্তু বিরাট ক্ষমতাশালী হিটলারও তো একদিন ভেবেছিল রাশিয়া আক্রমণ করবে। হিটলার কি স্টুপিড ছিল নাকি? যে লোকটা পরপর 14টা দেশ জিতেছিল, সেও একটা খারাপ ডিসিশন নিয়েছিল। ঠিক স্যার, আরেকটা বিষয়, আরজিকর আন্দোলন, এই যে পোস্টারগুলো হসপিটালে রয়েছে, স্বাস্থ্যমন্ত্রী বলছেন মুছে দিন, নোংরা হয়ে রয়েছে দেয়ালগুলো। দেখো, আরজিকর আন্দোলন আমাদের যতটা আক্ষেপ ততটা লজ্জার ব্যাপার, কারণ আরজিকর আন্দোলনের কন্টিনিউইটি খেইটা হারিয়ে গেছে। এবং আরজিকর আন্দোলনের এখন আমি সত্যি জানি না কে কোথায় পোস্টার, এখন আরজিকর আন্দোলনের মধ্যে যারা যারা অনেকভাবে ইনভলভ, তারা তো স্বাস্থ্য দপ্তরে ক্ষমতায় রয়েছে। সুতরাং নিছক কয়েকটা কাগজের পোস্টার কি দোষ করলো? তারা তো কিছু দোষ করে। ওই দেয়ালগুলো মুছে দিয়ে উনি ঠিকই বলেছেন, তার মানে এখন আমার মনে হয়, যদি তাদের মনে হয় যে কলেজটাকে একটু ঝকঝকে তকতকে করবে, সেই পোস্টারগুলো মুছে দেবে। তার মধ্যে ঠিক আছে, আমাদের সেন্টিমেন্টে খারাপ লাগবে, যাদের মনে এখনও আরজিকর আন্দোলনের কিছুটা অনুশোচনা, কিছুটা স্মৃতি আছে, তাদের হয়তো খারাপ লাগবে, কিন্তু কঠিন বাস্তবকে কঠিন বাস্তব হিসেবে মেনে নিতে হবে। আর আরজিকর আন্দোলনের ওই প্রথম 1-2 স্টেপে আমরা কলকাতা পুলিশ একে তোকে ধরে হয়তো কিছু নাকানি ছোবানি দিতে পারবো, কিছু রিপিট এনকোয়ারি করতে পারবো, কেন এগুলো ইনভেস্টিগেশনের গাফিলতি হয়েছিল, এগুলো নিয়ে তাদের আমরা খানিকটা পুলিশকে রিএন্টারোগেট করতে পারবো। কিন্তু যেটা বললাম, যে ভারতবর্ষের এখনকার যে সিস্টেম, সেই সিস্টেম তোমার চিফ জাস্টিসকেও ইন্টারোগেট করতে দেবে না, সেই সিবিআইকেও ইন্টারোগেট করতে দেবে না। এবং যতক্ষণ না এই দুটো ইন্টারাকশন, এই দুই ইন্টারোগেশন হচ্ছে, আমরা এটাকে, আমেরিকা যেরকম কেনেডির আততায়ীকে কোনো দিন খুঁজে পাবে না, আমরাও আমাদের এই মেয়েটির যে নির্যাতন, হ্যাঁ প্রকৃত বা যারা ইনভলভ ছিল এবং যারা আজও, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে আরজিকরের ভেতরেই তো লোকেরা জানতো কারা ছিল। এই যে আমরা সিবিআইকে ধরে টানাটানি করছি, চিফ জাস্টিসকে আমরা বাঁকা বাঁকা কথা বলছি, লজ্জাটা কি আমাদের নয়? যে আরজিকরের মধ্যে যারা বসেছিল, যারা কেউ বলছে আমি গুপ্ত ভিডিও করেছি, কেউ বলছে আমি সিঁড়ি দিয়ে নামাতে দেখেছি, কেউ বলছে আমি সেই কী সব ভাইরাল অডিও শোনা যায়। বাট দ্য ফ্যাক্ট অফ দ্য ম্যাটার ইজ আরজিকরের মধ্যে বেশ কিছু লোক, যে একদল ছেলেমেয়েরা এই মেয়েটির ওপরে তারা ঝাঁপিয়ে পড়ে র্যাগিং, হামলা, অত্যাচার কিছু করেছিল, যে ব্যাপারটা একেবারে বিশ্রী স্টেজে গিয়ে শেষ হলো। তারা তো জানতো। তো আমরা নিজেরা ডাক্তার যদি নিজেদের সৎ কথাটা বলার সুযোগ না রাখি, আমরা মনে করি যে আমাদের দূর দূরান্তের ইনভেস্টিগেশনও করবে, তো সেই ঘাটতি, সেই লজ্জাবোধটা, আন্দোলনে যারা ছিল বা ভেতরের আরজিকরের ভেতরের সবাই জানতো যে কারা ঘটনাটা ঘটিয়েছে, সব সময় জানতো। ঠিক স্যার। আরেকটা বিতর্ক, ফুটপাতে দুধ জাল বিতর্ক, আপনি দেখেছেন নিশ্চয়ই। দেখো, দুটো জিনিস নিয়ে খুব খারাপ লাগছে, জানো তো। কথাটা ফুটপাতে দুধ জাল দিয়ে হোক, বা কালকে দেখলাম, আমি পরিপ্রেক্ষিতটা জানি না, যে মুখ্যমন্ত্রী মেজাজ হারিয়ে হঠাৎ বললেন যে মমতা ব্যানার্জিকে ঘর থেকে বেরোতে দেবো, ব্যবস্থা করব। আমি তোমাকে একটা কথা বলি,
যে আমরা কতবার বলতো, সেই একবার কংগ্রেস গেল, সিপিএম এলো, সিপিএম গেল, তৃণমূল এলো, এবার তৃণমূলের ওপর তৃণমূলের যেই ব্যর্থতা, করাপশন, দুর্নীতির পরে এখন সবাই যারা বিজেপিকে ভোট দিয়েছে সবাই কি একটা সাংঘাতিক হিন্দুত্ববাদী ন্যাশনালিস্ট তেনা নাও হতে পারে। মানুষ তো এই আশায় ভোটটা দিয়েছে যে এই নতুন সরকার এসে আমাদের মধ্যে এই যে একটা ভেঙে পড়া অ্যাডমিনিস্ট্রেশনকে খাড়া করবে, আমাদের দেশে দু চারটে ডাল ভাত রুজি রোজগার করার, ছেলে মেয়েগুলো পড়াশুনো করতে পারে, লোকেরা কিছু রুজি রোজগার করে সোমবার থেকে মঙ্গলবারের খাওয়া দাওয়াটা করতে পারবে, চাকরি, দু চারটে হয়তো কলকারখানা হলে হতে পারে। অর্থাৎ এই যে আমাদের রাজ্যটাকে দাঁড় করাবার যে লক্ষ্যটা, এই লক্ষ্যটা আমাদের এই যে চারিদিকে পারিপার্শ্বিকে যে রাজনৈতিক কলরব চলছে, যে কলরবগুলো 99% হচ্ছে ডিস্ট্রাকটিভ। কখন হচ্ছে? কোনো একজন নেত্রী তার ধৈর্য হারিয়ে একটা সাধারণ মানুষের ওপর তাকে খিচিয়ে উঠলেন, অনর্থক, ডিস্ট্রাকটিভ। আজকে হয়তো তার উপরে প্রচণ্ড নানান রকম কাজের ভার, স্ট্রেস, এই দিক ওদিকে শুনতে পাচ্ছে, অমুক হচ্ছে। আজকে শুভেন্দুও নর্মালি সে সেইভাবে কথা বলে না, ও যতটা দৌড়ঝাঁপ করে, ঠিক আছে, তার একটা স্ট্রং মতবাদ আছে, কিন্তু মতবাদের মতো আমি রেয়ারলি ওকে কখনো এরকম কথাবার্তা শুনেছি। অর্থাৎ তাদের কাছে আমাদের সাধারণ মানুষ হিসেবে যে অনুরোধ, আমরা আরেকবার যেন ওই কলরবের মধ্যে, এই যে ডিস্ট্র্যাকশনের মধ্যে, যে আমরা যেটুকু কাজ করার সময় পাচ্ছি হাতে, আজকে সেই কাজগুলো, সেই আপনি এজেন্ডা। একটা জিনিস শুধু বলুন আমাদেরকে, এই যে মুখ্যমন্ত্রী বলেছেন ব্যবস্থা করব, মানে উনি যাতে বাড়ি থেকে না বেরোতে পারে, মানে আপনি এটাকে কিভাবে দেখেছেন? মানে ব্যবস্থা করব বলতে উনি কি বলতে চেয়েছেন? দেখো, আমি জানি না এখন কে কি বলতে চেয়েছে, আমি জানি না। আমি খালি রাজ্যের একজন মানুষ হিসেবে তার কাছে অনুরোধ করব, আপনি এই রকম ডিস্ট্র্যাকশনগুলোতে আপনি ডিস্ট্র্যাক্টেড হবেন না। আমাদের মধ্যে বিভিন্ন সময় ফ্রাস্ট্রেশন আসবে, আমাদের মধ্যে বিরক্ত আসবে, লোকে আমাদের বিরক্ত করার, আপনাকে বিরক্ত করার, উস্কে দেওয়ার লোকের অভাব নেই, আপনাকে বিরক্ত করার লোকেদের অভাব নেই। কিন্তু অ্যাজ দ্য হেড অফ স্টেট, অ্যাজ দ্য পলিটিক্যাল অ্যাডমিনিস্ট্রেটর, বর্তমান রাজ্যের যে দায়িত্বটা আজকে আপনি নিয়েছেন, আপনি নিশ্চয়ই তার বেশ খানিকটা আপনি অ্যাচিভ করতে পারবেন, এবং চারিদিকের এই কোলাহল কোলারবের মধ্যে ডিস্ট্র্যাক্টেড না হয়ে গিয়ে কঠিন বিভিন্ন সময় আমাদের মতো সাধারণ মানুষরা সাধারণ কাজকর্মের মধ্যে নিজেদের ঠান্ডা মাথায় ধৈর্য রাখাটা কঠিন হয়ে পড়ে। আজকে মন্ত্রীদের, আজকে যেমন অগ্নিমিত্রার মতো মানুষদের, শুভেন্দুর মতো মানুষদের বলবো, সবচেয়ে বড় কথা হলো যে আজকে এই দুর্দশাগ্রস্ত রাজ্যটার প্রতি আপনারা আশার আলো দেখিয়ে দু চারটে জরুরি কাজ করার, আমাদের অন্ন বস্ত্রের সংস্থান করার যে দায়িত্বটা নিয়ে এসছেন, সেই দিকে ফোকাস থাকুন। এই সমস্ত সাইট শোগুলোতে ডিস্ট্র্যাক্টেড হবেন না, তাতে আর কিছু না হোক রাজ্যের ক্ষতি হবে। সাধারণ মানুষ যে বিশ্বাস করে আপনাদের ক্ষমতায় এনেছেন, আমরা অন্তত এখনো বিশ্বাস করি যে সেই বিশ্বাস ভঙ্গ হবে না।